হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে এসএসসি এমটেট 2021-এর ক্লাস নম্বর 20 নম্বর ক্লাস নিয়ে চলে এসেছি। রেগুলারের মতো আজকেও 50খানা কোশ্চেন রয়েছে, দুটো শিফট। আজকে যে দুটো শিফট রয়েছে সেটা হচ্ছে 22/7/2022-এর ফার্স্ট এবং সেকেন্ড শিফট। এই দুটো শিফটের যে 50খানা কোশ্চেন ছিল সেগুলি আলোচনা করব। তো চলো শুরু করি আজকে ক্লাসের প্রথম কোশ্চেন। দেখো, সাতবাহন রাজবংশের রাজধানী কী ছিল? সাতবাহন রাজবংশের রাজধানী কী ছিল? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রতিষ্ঠান, অপশান নাম্বার 1 সঠিক আনসার। বাকি যে আরও দুটো রাজবংশ দেখে নাও। শুঙ্গ রাজবংশের শাসক পুষ্যমিত্র কর্তৃক বিদিশায় রাজধানী করা হয়েছিল, ঠিক আছে। তারপরে কর্ণ রাজবংশের রাজধানী ছিল পাটলিপুত্র। তো এই দুটো সম্পর্কেও তোমরা জেনে গেলে, বিদিশা এবং পাটলিপুত্র। যেটা হচ্ছে বিদিশা হচ্ছে শুঙ্গ রাজবংশের শাসক পুষ্যমিত্র কর্তৃক করা হয়েছিল, আর হচ্ছে কর্ণ রাজবংশের রাজধানী ছিল পাটলিপুত্র। এরপরে চলে যাও 2 নম্বর কোশ্চেন। ভারতীয় সংবিধানের প্রদত্ত কোন মৌলিক অধিকার মানুষের মধ্যে বেগার এবং জোরপূর্বক শ্রম নিষিদ্ধ করে? মানুষের মধ্যে বেগার এবং জোরপূর্বক শ্রম নিষিদ্ধ করে কোন মৌলিক অধিকার? সেটা হচ্ছে অপশান নাম্বার 4 শোষণের বিরুদ্ধে অধিকার। শোষণের বিরুদ্ধে অধিকার, অপশান নাম্বার 4 হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে 3 নম্বর, নিচের কোনটি পাললিক শিলার উদাহরণ? পাললিক শিলা, পাললিক শিলা যেটা হচ্ছে মানে পলি জমে জমে সৃষ্টি হয় সেটাই তো পাললিক শিলা। তো সেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2 বেলে পাথর। বেলে পাথর সঠিক অ্যান্সার। তারপরে 42তম সাংবিধানিক সংশোধনীর যে মাধ্যমে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানে সন্নিবেশিত হয়েছে? তোমাদের বারবার বলেছি যে 42তম সংশোধনী খুবই ইম্পর্ট্যান্ট সংশোধনী, কেন যেটা অনেক কিছুই কিন্তু সংশোধন করেছে, যার কারণে এটাকে মিনি সংবিধান বলা হয়, যেটাকে মিনি সংবিধান বলা হয়। তো এই 42তম সংশোধনীর মাধ্যমে এই যে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে। অপশান নাম্বার 4 আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো এর তথ্য আরও ভালো করে জানতে হবে, আরও কিছু কথা তোমাদের জানতে হবে, অবশ্যই এগুলো মনে রাখতে হবে। এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে, বারবার ঘুরে ফিরে আসে। দেখে নাও, যেটা প্রথমে বলেছি মিনি সংবিধান বলা হয়। তারপরে প্রস্তাবনায় 42তম সংশোধনী আইন 1976, সালটাও মনে রাখবে 1976। এখন 3টি নতুন শব্দ অন্তর্ভুক্ত হয়েছে। এক হচ্ছে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সততা। এই 3টে শব্দ ভালো করে মনে রাখো, এখান থেকে বারবার কোশ্চেন আসে, ঠিক আছে। প্রত্যেক সালে আমরা কোশ্চেন পেয়েছি এখান থেকে। তারপরে দেখো 1976 সালে 42তম সংশোধনী আইনের মাধ্যমে 6 অংশ পার্ট 6, এটা মনে রাখবে, পার্ট 6-এর অধীনে নতুন নির্দেশাবলী যোগ করা হয়েছে। সেই নির্দেশাবলী কী কী দেখে নাও। ধারা 39-এ শিশুদের সুস্থ বিকাশের সুযোগ প্রদান করা। ধারা 39A যেটা হচ্ছে দরিদ্রদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদান এবং সমান ন্যায় বিচার প্রচার করা। ধারা 43A শিল্প ব্যবস্থাপনায় কর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করা। আর হচ্ছে ধারা 48A বন ও বন্যপ্রাণী রক্ষা এবং পরিবেশ রক্ষা উন্নত করা। তো এই কটা তথ্য একটু ভালো করে তোমাদের মনে রাখতে হবে। এরপরে চলে যাও 5 নম্বর, বিধবারা পুনরায় বিয়ে করতে পারে এমন পরামর্শ দেওয়ার জন্য কে প্রাচীন গ্রন্থগুলি ব্যবহার করেছিলেন? বিধবারা পুনর্বিবাহ করতে পারবে, বিধবা বিবাহ আইন, যার অবদান রয়েছিল তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অপশন নাম্বার 3 হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার। ভারতে দারিদ্র্যের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ সামাজিক গোষ্ঠীগুলি হলো, দুটো দেওয়া হচ্ছে, একটা হচ্ছে তপশিলি জাতি পরিবার আর হচ্ছে তপশিলি উপজাতি পরিবার। এই দুটোর মধ্যে কোনটা হবে? তো দুটোর মধ্যে দুটোই হবে, অপশান নাম্বার 2 হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার। উভয়ই ঠিক, দুটো হবে এখানে। তারপরে চলে যাও 7 নম্বরে কী রয়েছে? নিচের কোনটি মাটির রং, গঠন, রাসায়নিক বৈশিষ্ট্য, খনিজ উপাদান এবং ব্যাপ্তি যোগ্যতা নির্ধারণ করে? কোনটা? সেটা হচ্ছে জনক শিলা বা প্যারেন্ট রক বলা হয়, প্যারেন্ট রক। এরপরে 8 নম্বর, 2021 সালের আইসিসি বর্ষসেরা মহিলা ক্রিকেটারের নাম বলুন। 2021-এর আইসিসি বর্ষসেরা মহিলা ক্রিকেটার ছিলেন স্মৃতি মান্ধানা, অপশান নাম্বার 3 সঠিক আনসার। নিচের কোনটি কোষের নিউক্লিয়াসে অবস্থিত? কোষের নিউক্লিয়াসে কোনটা অবস্থিত? ক্রোমোজোম এবং জিন। তারপরে নিচের কোনটি সত্রিয়া নৃত্যের উৎপত্তি স্থল?
শাস্ত্রীয় নৃত্যের উৎপত্তি স্থল হচ্ছে আসাম। অপশান নাম্বার 3 সঠিক অ্যান্সার আসাম। ভারতের কোন রাজ্যে বৌদ্ধ গুহা মন্দির বারবার গুহা অবস্থিত? বৌদ্ধ গুহার মন্দির বারবার গুহা যেটা রয়েছে কোথায়? বিহারে রয়েছে। তারপরে মান্ডু উৎসব ভারতের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? মান্ডু উৎসব যেটা রয়েছে গোয়াতে কিন্তু এই উৎসব পালিত হয়, মান্ডু উৎসব। 2011 সালের আদমশুমারি অনুসারে নিচের কোনটি ভারতের জনসংখ্যার সঠিক পরিসর? ভারতের জনসংখ্যার সঠিক পরিসর 2011 সালের আদমশুমারি অনুসারে 1.2 থেকে 1.3 বিলিয়ন। 1.2 থেকে 1.3 বিলিয়ন। তারপরে বেসি পুরস্কার একটি নৃত্য পুরস্কার কোন দেশে দেওয়া হয়? এই পুরস্কারটি বেসি পুরস্কার যেটা নৃত্যের ক্ষেত্রে দেওয়া হয় এটা মার্কিন যুক্তরাষ্ট্রে দেওয়া হয়। ভারতীয় রেলওয়ে 2022 সালের এপ্রিল পর্যন্ত টনের হিসাবে নিম্নলিখিত পণ্যগুলির মধ্যে কোনটি সবচেয়ে বেশি ফেরি করে? টনের হিসাব যদি করা হয় সবথেকে বেশি ফেরি হয় সেটা হচ্ছে কয়লা বেশি। তারপরে এস বালাচন্দর ড্যাশ বাজানোর জন্য বিখ্যাত? এস বালাচন্দর যিনি একজন বীণা বাদক ছিলেন। গড অফ স্মল থিংস উপন্যাসের লেখককে? গড অফ স্মল থিংস উপন্যাসটির লেখক হচ্ছেন অরুন্ধতী রায়। কি হয়ে যাবে? অপশন নাম্বার 4 অরুন্ধতী রায়। নিচের কোন বিবৃতিটি সঠিক? দুটো বিবৃতি রয়েছে। ঘূর্ণায়মান ঘর্ষণ স্লাইডিং ঘর্ষণ থেকে বেশি, তরল দ্বারা প্রয়োগ করা ঘর্ষণ শক্তিকে টেনে ব্যবহার করা হয়। তো এখানে 1 এবং 2 দুটোই তাহলে সঠিক হবে নাকি না? শুধুমাত্র এখানে 2 নম্বরটা সঠিক, শুধুমাত্র 2 নম্বর তরল দ্বারা প্রয়োগ করা ঘর্ষণ শক্তিকে টেনে বলা হয়। এরপরে চলে যাও 19 নম্বর। ভারতীয় অর্থনীতির তৃতীয় বিভাগ ড্যাশের সাথে সম্পর্কিত? ভারতীয় অর্থনীতির তৃতীয় বিভাগ কিসের সাথে সম্পর্কিত? পরিবহন, যোগাযোগ এবং ব্যবসা বা পরিষেবার সাথে সম্পর্কিত। রাম চিকেন পক্সে আক্রান্ত, এটা কি ধরনের রোগ? চিকেন পক্স যেটা হচ্ছে একটা ভাইরাল রোগ। কোন ভারতীয় আন্দোলন 1917 সালে নীলকরদের সমস্যা দেখার জন্য শুরু হয়েছিল? নীলকরদের সমস্যা দেখার জন্য শুরু হয়েছিল কোন ভারতীয় আন্দোলন 1917 সালে? চম্পারণ সত্যাগ্রহ। কোনটা? চম্পারণ সত্যাগ্রহ। নিচের কোন ব্যক্তি আলাউদ্দিন খলজির দাস জেনারেল ছিলেন? আলাউদ্দিন খলজির দাস জেনারেল ছিলেন তিনি হচ্ছেন মালিক কাফুর। অপশন নাম্বার 1 সঠিক অ্যান্সার মালিক কাফুর। 23 নম্বর। কোন দেশ 2022 সালের কমনওয়েলথ গেমস আয়োজন করবে? অর্থাৎ হয়ে গেছে, এটা 2021 সালে মানে 22-এ পরীক্ষা হয়েছিল তো তার জন্য। কোন দেশ 2022-এর কমনওয়েলথ গেমস আয়োজন করেছিল? ইংল্যান্ড করেছিল, ইংল্যান্ড। তারপরে ভারত সরকারের কোন মন্ত্রক 2022 সালের মার্চ মাসে জেন্ডার সামওয়াত আয়োজন করেছিল? পল্লী উন্নয়ন মন্ত্রক। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অর্থাৎ ICC ক্রিকেট বিশ্বকাপে প্রথম ভারতীয় অধিনায়ক কে? ক্রিকেট বিশ্বকাপে প্রথম ভারতীয় অধিনায়ক যিনি ছিলেন তিনি হচ্ছেন কপিল দেব। অপশান নাম্বার 4 সঠিক অ্যান্সার কপিল দেব। এরপর চলে যাবো আমরা পরবর্তী শিফট, সেকেন্ড শিফটের 25খানা কোশ্চেন। যাওয়ার আগে রেগুলারের মতো যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি তো অবশ্যই বলবো ক্লাসটা লাইক করে দাও, বন্ধুদের মাঝে শেয়ার করো এবং সেই সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস আমাদের চ্যানেলেই পাবে। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই সেখানে যুক্ত হয়ে যাবে। যুক্ত হয়ে গেলে তোমরা PDF পাবে আমাদের ক্লাসের এবং সেই সঙ্গে বিভিন্ন রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের ওই টেলিগ্রামেই পাবে। তো অবশ্যই টেলিগ্রামে যারা যুক্ত হওনি যুক্ত হয়ে যাও। এবার চলো এখন শুরু করি আজকে ক্লাসের সেকেন্ড শিফটের ফার্স্ট কোশ্চেন। নিচের কোনটি পদার্থের পঞ্চম অবস্থা? আমরা প্রধানত জানি পদার্থের 3টে অবস্থা, এক হচ্ছে তরল, 2 হচ্ছে তরল, কঠিন আর হচ্ছে গ্যাস। 3টে পদার্থ আমরা জানি।
যে পঞ্চম অবস্থাটা কোনটা, চতুর্থ অবস্থা কোনটা, চতুর্থ অবস্থা হচ্ছে যে প্লাজমা, আর পঞ্চম অবস্থা হচ্ছে বোস আইনস্টাইন কনডেনসেট। তাহলে তরল, গ্যাস, কঠিন এই তিনটেতে থাকলোই, তার সঙ্গে চতুর্থ হচ্ছে প্লাজমা আর পঞ্চম হচ্ছে বোস আইনস্টাইন কনডেনসেট। ঠিক আছে, এরপর চলে 2 নম্বর, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রথম উপব্যবস্থাপনা পরিচালক নিযুক্ত হয়েছেন কি? আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রথম উপব্যবস্থাপনা পরিচালক নিযুক্ত হয়েছেন গীতা গোপীনাথ। গীতা গোপীনাথ। তারপরে 3 নম্বর, কোন বিখ্যাত কত্থক নৃত্যশিল্পী কি 1953 সালের দ্বিতীয় রানী এলিজাবেথ রাজ্যাভিষেক উৎসবের জন্য ডাকা হয়েছিল এবং 1970 সালে পদ্মভূষণে ভূষিত করা হয়েছিল। 1953 সালে দ্বিতীয় রানী এলিজাবেথ রাজ্যাভিষেক উৎসবে ডাকা হয়েছিল এবং সেই সঙ্গে 1970 সালে পদ্মভূষণে ভূষিত করা হয়েছিল। তিনি হচ্ছেন কুমারী কমলা, কুমারী কমলাকে। তারপরে 4 নম্বর, স্লামড মিলিয়নার বইটির লেখক কি? স্লামডগ মিলিয়নার বইটির লেখক হচ্ছেন বিকাশ স্বরূপ। অপশন নাম্বার 2 সঠিক অ্যান্সার। ভারতের প্রথম অলিম্পিয়ান কে ছিলেন যিনি হলিউড এবং ব্রডওয়েতে অভিনয় করেছিলেন? হলিউডে এবং ব্রডওয়ে দুটোতেই অভিনয় করেছিলেন তিনি হচ্ছেন, এবং ভারতের প্রথম অলিম্পিয়ান, ঠিক আছে, তিনি হচ্ছেন নরম্যাল প্রিচার্ড। ভারতে আমদানি ও রপ্তানি করা পণ্যের উপর আরোপিত করকে ড্যাশ বলা হয়? ভারতের আমদানি এবং রপ্তানি পণ্যের উপর যে করটা আরোপ করা হয় সেটাকে বলা হয় কাস্টম ডিউটি বলা হয়। এরপরে 7 নম্বর, নিচের কোনটি শনির সবচেয়ে বড় উপগ্রহ? শনির সব থেকে বড় উপগ্রহ কোনটা? সেটা হচ্ছে টাইটান। অপশন নাম্বার 3 সঠিক অ্যান্সার, টাইটান। চেন্নাই সুপার কিংস কোন দলকে হারিয়ে IPL 2021 জিতেছে? IPL 2021-এর কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু কলকাতাকে হারিয়ে চেন্নাই কিন্তু কাপ জিতেছিল। এবার তোমরা কমেন্ট করে জানাবে এই 2024 যে IPLটা হয়ে গেছে, তো সেখানে কোন দলকে হারিয়ে কাপ জিতেছিল? তো সেই দুটো দল কিন্তু তোমরা এখান থেকেই পেয়ে যাবে, ঠিক আছে, সেই দুটো দলের নাম এখানেই আছে। তো যারা পারবে অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপরে দেখো 9 নম্বর, এপ্রিল 2022 অনুযায়ী রাজ্যসভার চেয়ারম্যান কে? রাজ্যসভার চেয়ারম্যান শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু। এরপরে 10 নম্বর, রাজ্যসভা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ NIPER সংশোধনী বিল 2021 পাস করেছে। বিলে নিম্নলিখিত ইনস্টিটিউটগুলি জাতীয় গুরুত্বে এবং মন্ত্রণালয়ের ফার্মাসিউটিক্যাল বিভাগের অধীনে পড়ে। জাতীয় গুরুত্বের এবং রাসায়নিক ও সার মন্ত্রণালয়ের ফার্মাসিউটিক্যাল বিভাগের অধীনে পড়ে। 2022 সালের এপ্রিল পর্যন্ত ভারতের কোন রাজ্যে ম্যাঙ্গানিজের সর্বোচ্চ মজুদ রয়েছে? ভারতের কোন রাজ্যে? ওড়িশা রাজ্যে ম্যাঙ্গানিজের সর্বোচ্চ মজুদ রয়েছে। নিচের কোন স্থাপত্য শৈলীতে গোপুরম নামে একটি প্রবেশদ্বার ছিল? দ্রাবিড় স্থাপত্যে। সাইট্রিক অ্যাসিড সাধারণত ড্যাশ পাওয়া যায়? সাইট্রিক অ্যাসিড কিসে পাওয়া যায়? সাইট্রিক অ্যাসিড ওই যে কমলাতে পাওয়া যায়। নিচের কোন বিবৃতিটি সঠিক? দুটো বিবৃতি রয়েছে। টিপু সুলতান মহীশূরের বাঘ নামে পরিচিত, আর টিপু সুলতান 1782 থেকে 1799 সাল পর্যন্ত মহীশূর শাসন করেছিল। তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু অপশান নাম্বার 4, 1 এবং 2 উভয়ই, ঠিক আছে। এরপরে 15 নম্বর, কোন ভারতীয় সঙ্গীত শিল্পীকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট গ্র্যামি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল? লাইফ টাইম অ্যাচিভমেন্ট গ্র্যামি অ্যাওয়ার্ড এটা দেওয়া হয়েছিল পণ্ডিত রবিশঙ্কর। গ্রামীণ এলাকায় এমন এক ধরনের বেকারত্বকে কী বলা হয় যেখানে মানুষ কর্মরত বলে মনে হয় কিন্তু বাস্তবে তা নয়?
কর্মরত মনে হয় কিন্তু কর্মরত নয়, তো এটাকে বলা হয় ছদ্মবেশী বেকারত্ব। ছদ্মবেশ যেমন দেখো বাস্তবে ছদ্মবেশে যে রূপ দেখো কিন্তু আসলে কি সেই রূপ সেই মানুষের না, ঠিক সেরকম গ্রামীণ এলাকায় মানে মানুষ কর্মরত দেখলে মনে হবে কিন্তু আসলে কর্মরত নয়, এই জন্য এটাকে বলা হয় ছদ্মবেশী বেকারত্ব। ভারতের কোন স্বাধীনতা সংগ্রামী সারে জাহাঁ সে আচ্ছা, এটা আচ্ছা সারে জাহাঁ সে আচ্ছা গানটি রচনা করেছেন? মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ ইকবাল করেছেন। এরপর 18 নম্বর, নিচের কোনটি ভারতের কর্মসংস্থান সৃষ্টির কর্মসূচি? ভারতের কর্মসংস্থান সৃষ্টির কর্মসূচি। স্বর্ণ জয়ন্তী সাহারি রোজগার যোজনা, স্বর্ণ জয়ন্তী সাহারি রোজগার যোজনা। একটি স্থলজ ইকোসিস্টেমে সবুজ গাছপালা তাদের পাতায় পড়ে সূর্যালোকের শক্তির প্রায় কত পার্সেন্ট ক্যাপচার করে এবং তা খাদ্য শক্তিতে রূপান্তর করে? 1%, 1% ক্যাপচার করে তার খাদ্য শক্তিতে রূপান্তর করে। এরপরে 20 নম্বর, দ্বিতীয় পুলকেশিন কোন রাজবংশের শাসক ছিলেন? দ্বিতীয় পুলকেশিন যিনি চালুক্য রাজবংশের শাসক ছিলেন। খানওয়ার যুদ্ধে মেওয়ারের নিম্নলিখিত শাসকদের মধ্যে কে বাবরের কাছে পরাজিত হয়েছিল? খানওয়ার যুদ্ধ 1527 সালটা মনে রাখো। মেওয়ারের শাসক রানা সাঙ্গাকে বাবরের কাছে পরাজিত হয়েছিল। ঠিক আছে, তাহলে বাবর এবং রানা সাঙ্গার মধ্যে হয়েছিল 1527 সালে। 22 নম্বর, উগাদি কোন রাজ্যের একটি গুরুত্বপূর্ণ উৎসব? এটা তো বারবার আলোচনা করেছি, যেটা হচ্ছে কর্ণাটক রাজ্যের বিখ্যাত উৎসব উগাদি। 23 নম্বর দেখো, সহজে প্রবেশযোগ্যতা এবং সংযোগের জন্য ভারতীয় সীমান্ত এলাকায় রাস্তায় নেটওয়ার্ক বজায় রাখতে এবং বিকাশের জন্য নিচের কোনটি গঠিত হয়েছিল? রাস্তায় নেটওয়ার্ক বজায় রাখতে এবং বিকাশের জন্য যেটা তৈরি হয়েছিল সীমান্ত সড়ক সংস্থা তৈরি হয়েছিল। কালবেলিয়া ভারতের কোন রাজ্যের একটি উপজাতি নৃত্য? কালবেলিয়া রাজস্থানের একটি উপজাতি নৃত্য। লাস্ট কোশ্চেন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে বাক ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার বলা হয়েছে? কোন অনুচ্ছেদে বাক এবং মত প্রকাশের স্বাধীনতা অধিকারের কথা বলা রয়েছে? সেটা হচ্ছে অনুচ্ছেদ নম্বর 19 নম্বর ধারাতে। তো এই ছিল মোট টোটাল 50খানা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের পরবর্তী এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে তো এমটিএস এবং সেই সঙ্গে এছাড়া তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য যাও না কেন তো অবশ্যই এই কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ রয়েছে। তো যদি এখনও পর্যন্ত তোমরা ক্লাসটাকে লাইক না করে থাকো তো সবাইকে বলবো লাইকটা অবশ্যই করে দাও, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও, যাতে আমাদের যখনই কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এবং সেই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে স্টাডি সাকসেস কোচিং সেন্টার, এখানে যুক্ত হয়ে যাবে। যুক্ত হয়ে গেলে তোমরা কিন্তু আমাদের ক্লাসের পিডিএফ এবং সেই সঙ্গে রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং যেসব বিভিন্ন চাকরির নোটিফিকেশান সব কিছুই পাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে। তো অবশ্যই যুক্ত হয়ে না থাকলে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম খুবই গুরুত্বপূর্ণ, সবার জয়েন হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে।